পরবর্তী আলোচনা সভা শুরু করছি। শুধু মাতা শুধু কন্যা, মধ্যবিত্ত মেয়েদের জীবনযাপন। অনির্বাণ যে মায়াময় জগৎ আপনাদের সামনে তৈরি করেছিলেন এই মুহূর্তে, তার জাল ছিঁড়ে আমরা একদম বাস্তব জগতে ফিরে আসতে চেষ্টা করছি। আগেকার দিন এখনকার দিন মধ্যবিত্ত মেয়েদের জীবন পাল্টেছে, একই রকম আছে, তার মধ্যে প্রসন্নতা আছে, দুঃখ আছে, অপারেশন আছে, সেসব নিয়ে আজকে আমরা আলোচনা করব এই আলোচনা সভায়। আমাদের মধ্যে রয়েছে মন্দারদি, সঙ্গীতা এবং দামিনী। তাদের জন্য একটা জোরে হাততালি। আমি প্রথমেই মন্দারদির কাছে প্রশ্ন রাখবো। তুমি যেহেতু সব থেকে বড়, সব থেকে বেশি অভিজ্ঞতা তোমার। মন্দারদির কাছে আমার প্রথম প্রশ্ন, যে আমরা যে মধ্যবিত্ত মেয়েদের কথা শুনি, আমরা এখন অনেক সচেতন এবং আমরা জানি যে মধ্যবিত্ত মেয়েদের চাহিদা, তাদের স্বপ্ন, তাদের আকাঙ্ক্ষা, এসব অনেক কিছু উপেক্ষা করে তারা একটা জীবন কাটিয়ে এসছেন। এখন হয়তো অনেক সচেতনতা বেড়েছে, কিন্তু যে জীবনটা তারা কাটিয়ে এসেছে তার মধ্যে কি শুধুই না পাওয়া ছিল, নাকি তারা তো একটা প্রসন্ন জীবনও কাটিয়ে এসছেন? তখনকার ধারণাটার মধ্যে কি ছিল যা মধ্যবিত্ত মেয়েদের জীবনকে পজিটিভ বা নেগেটিভভাবে এফেক্ট করেছে? সবাইকে নমস্কার জানাই। আমি তো মাস্টারমশাই মানুষ, একটা সিলেবাস পেয়ে ভালোই লাগছে। সঞ্চারী একটা সিলেবাস দিয়েছে মধ্যবিত্ত। তুমি যে বলছো তখনকার, এটা কোন সময়কার? মানে ধরো আমার ঠিক আগের প্রজন্ম, আমার মা না তো আমার দিদিমা, তখন মানে তোমার যেখান থেকে বলতে সুবিধা হবে সেখান থেকে। আচ্ছা, আসলে আমি তো দাঁড়িয়ে বলতে পারি? সবাইকে দেখতে, মাস্টারমশাই ক্লাস নিতে অভ্যস্ত। হ্যাঁ, সবাইকে দেখতে পাবো। মধ্যবিত্ত এই বিষয়টা আমাকে ভাবায়, কেননা এই মধ্য আর বিত্ত দুটো কথা সবসময় একসঙ্গে হাঁটে না। মধ্যে আমরা থাকি, কিন্তু বিত্ত সবসময় নাও থাকতে পারে। আবার বিত্ত থাকলে আমরা লজ্জা পাই। কাজেই মধ্যবিত্ত হয়তো একটা মূল্যবোধ, যেটা একটা অন্য কিছুকে বোঝায়, যেটা বিত্তও নয়, যেটা মধ্যও নয়। কারণ আমি খুব কাছ থেকে আমার অভিজ্ঞতা থেকে দেখেছি যে নিম্নবিত্ত যারা থাকেন, আমি তাদের সঙ্গে সম্পর্কিত হয়ে 6-7 বছর সেখানে থেকে দেখেছি। সেখান থেকে যেমন রান্না করতে যান সোনাগাছিতে, সেখান থেকে যেমন দোকান চালান, বা সেখান থেকে বাচ্চারা স্কুলে যায়, তাদের কিন্তু সবসময় ইচ্ছে থাকে উচ্চবিত্ত হওয়ার, মধ্যবিত্ত হওয়ার নয়। আবার যারা উচ্চবিত্ত তারা যখন ভাবেন আমার বিত্ত কমে যাবে, তখনও তারা মধ্যবিত্ত হওয়ার কথা ভাবেন না, ভাবেন আমি নিম্নবিত্ত হয়ে যাব, বিত্তহীন হয়ে যাব। মধ্যবিত্ত, আমার অভিজ্ঞতায় আমার মনে হয়েছে যে এটা একটা স্থিতাবস্থা। এবং মেয়েদের, সে অর্থে যেটা দামিনী বলছিল, মেয়েদের বোধহয় কোনো বৃত্তের জায়গা নেই। মেয়েরা যে বৃত্তেই পড়ুক, তার বৃত্ত একটাই, সে সিদ্ধান্ত নিতে পারবে না। কাজে একটা বৃত্তর মধ্যে মেয়েরা যে ঘুরপাক খেয়েছে, সেখানে মধ্যবিত্ত জীবনে তবু মেয়েদের একটা বলার জায়গা ছিল। কিন্তু উচ্চবিত্ত সমাজে আমি জানি না মেয়েরা কতটা সিদ্ধান্ত নিতে পেরেছেন। এবং এর মধ্যে যেটা আমার দেখা, তোমায় সঞ্চারীকে বলতে পারি যে দেশ ভাগ যখন হলো, তখন ওখান থেকে আসা যে মানুষগুলি, বিশেষ করে মেয়েরা যেভাবে কাজে বেরোলেন, তা দেখে আর এক রকম মধ্যবিত্ত শ্রেণী তৈরি হলো, যে মূল্যবোধ, কাজ করাটাও একটা মূল্যবোধ, যেটা এদেশের মেয়েদের অনেকখানি উজ্জীবিত করলো, যে কাজে যাওয়া একটা আইডেন্টিটি তৈরি করলো। তো এই আইডেন্টিটির কথাটা মধ্যবিত্ত সমাজে ভীষণভাবে এলো, যেটা হয়তো উচ্চবিত্ত সমাজে অনেক অর্থটা থাকতো, বা তাদের সবসময় ভাবতে হতো না যে এই অর্থ কোথা থেকে আসছে,
অর্থটাকে গুছিয়ে ব্যবহার করা তাদের কাজ ছিল, কিন্তু অর্থের উৎস সম্বন্ধে ভাবতে হতো না। কাজে সেখানে হয়তো তারা ওইভাবে সিদ্ধান্ত নিতেন না। কিন্তু মধ্যবিত্ত সমাজ থেকে যে মেয়েরা উঠে এলো, তারা তখন একসঙ্গে তাদের এই যে ঘরে বাইরে কাজ করার ব্যাপারটা তারা নিয়ে এলো, এবং সেখান থেকে সিদ্ধান্ত, মূল্যবোধ, এবং কোথাও একটা মধ্যবিত্ত সমাজ ঠিক করলো যে আমি খুব বড় লোক হতে চাই না, আমি পড়াশুনো করলাম, আমি একটা মোটামুটি চাকরি করব, এবং এই স্থিতাবস্থার মধ্যে একটা আরাম বোধ করতে লাগলো। তার ফলে কিছু গালি খেতে লাগলো। মধ্যবিত্ত মানসিকতা, তুমি এর বেশি চাও না, হ্যাঁ, সিম্পল লিভিং, গ্রেট থিঙ্কিং, এরকম ব্যাপারগুলো। কাজেই তখন থেকে আমাদের মধ্যে একটা পরিবর্তন এলো যে মধ্যবিত্ত সত্যিকারের জীবনে একটু রোম্যান্টিসিজম থাকবে, একটু রবীন্দ্রনাথ থাকবে, পড়াশুনো থাকবে, আবার একটু পরকীয়াও থাকবে, কিন্তু কোনোটা থেকেই আমি বেরোবো না। আমি একটা জায়গাতে এমনভাবে থাকবো যে আমার এই যে চারপাশের পরীক্ষাটা সেটা নষ্ট হবে না। এখান থেকে মেয়েরা হয়তো কোথাও একটা মাথাচাড়া দিল। সেইখানে আমার মনে হয় এই যে সম্মতির কথাটা যে বহু বছর ধরে আমরা শুনতে পাচ্ছি, সম্মতি, সহবাস সম্মতি থেকে শুরু করে এই সম্মতির অধিকার, এইটা নিয়ে মেয়েদের একটা লড়াই শুরু হলো যে আমি সম্মত কিনা, আমার সম্মতি দেবার কোনো জায়গা আছে কিনা। এখান থেকে আমার মনে হয়েছে মধ্যবিত্ত যে মেয়েদের দেখেছি যে তারা বৃত্তের পরোয়া না করেও তারা তাদের নিজস্বতার কথা ভেবেছেন, এবং তার মধ্যেই কেউ হয়তো অন্য কিছুর চর্চা করেছেন, এবং সংসারের বাইরে আর একটা জীবনযাপনের কথাও ভেবেছেন, যেটা সকলে মিলে হয়তো তাকে সেভাবে উৎসাহ দেয়নি, কিন্তু নিজে একটা তাগিদ বোধ করেছেন। এই তাগিদটাকে আমি বলতে পারি উৎসাহ, এই তাগিদটাকে বলতে পারি আমি মূল্যবোধ। এভাবেই আমার মনে হয়েছে। খুবই খুবই গুরুত্বপূর্ণ কথা বললে তুমি মন্দারদি। কিন্তু আমি আরেকটাই প্রশ্ন করি। ধরো তুমি যে এই যে কথাটা বললে সম্মতি এবং চাহিদা, এই দুটো একসঙ্গে চলে তো। নিজের যখন ইয়ে থাকে, যে অর্থনৈতিকভাবে স্বাধীন নয় তার সম্মতি দেওয়ার ক্ষমতা নেই বা তার সম্মতি দেওয়ার অধিকার নেই, এটা কিন্তু এখনো খুব সত্যি কথা। সেটা মধ্যবিত্ত সমাজে এখনো আমি বলছি যে যে তেমনভাবে রোজগার করে না তার সম্মতি নেওয়া হবে কি হবে না সেটা গ্রাহ্যই করা হয় না। হ্যাঁ, মানে আমি তোমাকে বলছি, ধরো আশাপূর্ণা দেবী যখন আমরা প্রথম প্রতিষ্ঠা সুবর্ণলতাতে যখন বলছি, সুবর্ণলতাতে যখন সুবর্ণলতা সারা জীবন শুধু একটা দক্ষিণের বারান্দা চেয়েছিল। তার স্বামী অত বড় একটা বাড়ি করলো, কিন্তু সে একটা দক্ষিণের বারান্দা করলো না। একটা দক্ষিণের বারান্দা করলে কিছু মানে আমার মনে হচ্ছে যে কিছু কিছু যেত আসতো না। কিন্তু ওইটা যে সুবর্ণলতা চেয়েছে, একজন মেয়ে যে বাড়ির বউ হিসেবে চেয়েছে, সেটাকে গ্রাহ্য করা হবে না বলেই হয়তো সেটা করা হলো না। সেইটাই আমার মনে হয় এই লেখাটাতে প্রতিভাত হয়েছে যে এই সম্মতিটা নেওয়া হবে না। এটা তো রোজগারও নয়, কিছুই নয়। সারা জীবন পরে সে যখন প্রায় মধ্যবয়স্কা, তখন সে একটা দক্ষিণের বারান্দা, সারা জীবন ইচ্ছে ছিল দক্ষিণের বারান্দা, তার স্বামী বাড়ি করলো কিন্তু দক্ষিণের বারান্দাটা করলো না। এই যে সম্মতিটার কথা, এই সম্মতিটা কি মনে হয় যে তোমার এখন অনেকটা ইয়ে হচ্ছে? এই সম্মতিটা খুব একটা গোলমেলে জায়গা। মানে তুমি দুটো কথা বললে, একটা বললে অধিকার, আরেকটা কি বললে বলো, আরেকটা বললে অধিকার আছে কিনা, আর একটা সম্মতি গ্রাহ্য হবে। হ্যাঁ, তার গ্রাহ্য হবে। অধিকার এক জিনিস আর ক্ষমতা আর এক জিনিস। আমার অধিকার আছে, হ্যাঁ আমার অধিকার আছে, কিন্তু আমার ক্ষমতা নেই। কাজে সেটা কখন হয়? এখনকার দিনেও দেখা যায় একটি মেয়ে অনেক রোজগার করে, কিন্তু তার টাকাটা কিভাবে ব্যবহার করা হবে সেটা কিন্তু তার শ্বশুরবাড়ির লোকেরা ঠিক করে দেয়। কাজে সেখানে সে যদি একেবারে হয় তাকে সম্পূর্ণ একা থেকে তার মতো করে ভাবতে হবে, নয় তাকে সম্পূর্ণ দায় নিতে হবে, কিন্তু সেখানে এই সহযোগিতার যে ভাগাভাগি সেটা কমই হবে। কেননা আমি দেখেছি আমার থেকে যারা ছোট, তারা চাকরিতে এসে তারা যে ব্যাংকে টাকা রাখে সেটা অনেকেই তার স্বামীকে বলে না, এবং মার সঙ্গে জয়েন্ট করে রাখে।
এখানে আমার অনেক ছাত্রী বসে আছে, মাথা নাড়ছে খুব জোরে জোরে, মার সঙ্গে জয়েন্ট করে রাখে এবং বাবার পদবি ব্যবহার করে, স্বামীর পদবি করে না। তা বাবাও তো আর একজন কারুর স্বামী, তা তার মার কথাটা শুনলে হয়তো একই হবে। আমি এক্স্যাক্টলি আমার একই বিয়ে হবে করে সেটা, কথাটা হ্যাঁ, বলেছিলাম। একই হবে। তা আমি বাবাকে যখন ভাবছি, মাও কিন্তু আর একজনের যার স্বামী তারকে যদি আলাদা করে জিজ্ঞেস করা হয়, তিনিও বলবেন আমি যদি পারতুম আমি কিন্তু আমার বাবার পদবি ব্যবহার করতাম। এখানে বাবা কিন্তু পিতৃতন্ত্রের প্রতিভূ না, বাবা আমার মুক্তির একটা জায়গা। আমি খুব সরাসরি জানি বাবা আমাকে কিভাবে দেখেছেন। বাবা আর 5টা মেয়েকে ওইভাবে দেখেন কিনা আমি জানি না, কিন্তু আমাকে অন্তত এই মুক্তির জায়গাটা দিয়েছেন। কাজে এই যে একটা আমাদের ভাবতে হয় যে আমার ক্ষমতা, আমরা যেটা সবসময় ভাবি এন্টাইটেলমেন্ট একটা জিনিস, অ্যাক্সেস একটা জিনিস, আমাদের সকলেই শিক্ষার অধিকার আছে, কিন্তু কজন আমরা সেই অধিকারটা নিতে পারছি। সেখানে এম্পাওয়ারমেন্টের কথা তুমি যেটা বলছো, সেটা মেয়েদের এম্পাওয়ারমেন্ট, এটা কিন্তু আসেনি। এবং এটা যে আসেনি তাতে মধ্যবিত্ত মানসিকতায় আমরা সুখী, কারণ আমি খুব প্রোটেক্টেড। আর আমি যখন সেই মানসিকতাটা ভাঙছি তখন আমি রেবেল। তুমি কি চাও? তুমি তাহলে তো একা হয়ে যাবে, এবার তো ছায়ার সঙ্গে আলাদা হবে, সবাইয়ের সঙ্গে আলাদা হতে হতে ছায়াকে বলবে বেরো এখান থেকে, আমি তোমার সঙ্গেও থাকবো না। তা নয়, কথাটা হচ্ছে আমাকেও গুরুত্ব দাও। এর থেকে আমরা কত কিছু এখন ভাবছি না, রিপ্রোডাক্টিভ লেবার, হ্যানা ত্যানা, মেয়েদের কোথাও স্বীকৃতি দেয়া হয় না। কাজে যে স্বীকৃতি দেয়া হয় না, অথচ তাদের শ্রমটাকে কাজে লাগানো হয়, তাদের সম্মান নেই, সম্মতির অধিকারটাকে গৌণ বলে দেখা হয়, এই ক্ষমতার জায়গাটা এখনো কিন্তু অনেকখানি কম হয়ে আছে, অনেকটাই কম হয়ে আছে। ধন্যবাদ মন্দারদি। আমি সঙ্গীতার কাছে আসছি। মন্দারদি প্রথমেই একটা কথা বললেন যে মেয়েদের ক্ষেত্রে বিত্ত কথাটা খাটে না, সে উচ্চবিত্ত হোক, নিম্নবিত্ত হোক বা মধ্যবিত্ত হোক, বিত্ত দিয়ে তার আশা আকাঙ্ক্ষা চাহিদা বা কিছুই পূরণ করার মতো বা তার সম্মতি গ্রহণ করার মতো কোনো জায়গায় থাকে না যতক্ষণ না সে রোজগেরে হচ্ছে, তখন হয়তো কিছুটা তাকে মান্যতা দেওয়া হয়। তো আপনারও কি তাই মনে হয় যে মেয়েদের যে কোনো স্তরে, যে কোনো সমাজের যে কোনো অর্থনৈতিক স্তরে একটা খুব কমফোর্টেবল সচ্ছল পরিবারে থেকেও তাদের এই একই অবস্থা এখনো রয়েছে, নাকি এখন কিছুটা বদলেছে, আগে অন্যরকম ছিল? আমি একটুখানি বিস্তৃতভাবে বলি, একটু মন খুলে কথা বলি। আমার মনে হয় না যে আমি সারা জীবন ধরে মেয়েদের এরকম একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রঙে দেখেছি বলে আমার অভিজ্ঞতাটা এরকম নয়। সেটা অবশ্যই, সেটাই জানতে চাইছি যে কোথাও তার প্রসন্নতার অভাব ঘটেছে কি পড়া, এত কোনো রকম কাঁটা নেই, কোনো রকম ধার নেই, এরকম মেয়েদের আমি দেখিনি। আমি সবসময় মেয়েদের দেখেছি যে তারা যখন রোজগার করেছে বা তারা যখন রোজগার করতে পারেনি, যে সময়টা তারা রোজগার করেনি, তখনও তারা টাকার মূল্য বুঝেছে, তখনও তারা ভীষণভাবে ম্যানিপুলেট করেছে। ম্যানিপুলেশন আমাদের মেয়েদের টিকে থাকার একটা খুব বড় অংশ, যেটা নিয়ে সামহাউ আমরা ইন্টেলেকচুয়ালি কথা বলতে চাই না। আমরা একমাত্রিক একটা চেহারা মেয়েদের তুলে ধরার চেষ্টা করি যে ভীষণ ভালো, ভীষণ ভালো, ভীষণ অত্যাচারিত, ভীষণ দমন, পীড়ন, এইসবের মধ্যে দিয়েই মেয়েরা এসেছে। কিন্তু মেয়েরা যে এত বড় একটা সভ্যতায় এত ডিসক্রিমিনেশনের পরেও টিকে গেল কি করে, নিশ্চিহ্ন তো হয়ে যায়নি, একটা ইকুয়ালিটির মধ্যেই থেকেছে। সেটা সম্ভব হয়েছে কারণ মেয়েদেরও বুদ্ধি আছে, মেয়েরা ভীষণভাবে ম্যানিপুলেটিভ, এবং ছেলেদের মধ্যে যত ধরনের বাজে গুণ আছে মেয়েদের মধ্যেও তত ধরনের বাজে গুণ আছে, একটা কম আছে। সেটাই সম্ভবত আমাদের সবচেয়ে বেশি মানে পৃথক করে পুরুষদের থেকে। সেটা হচ্ছে আমরা ভায়োলেন্সটা আমাদের কম। যে ভায়োলেন্সটা পুরুষদের মধ্যে অত্যন্ত বেশি, এবং যে কারণে তারা আমাদের কন্ট্রোল করতে পেরেছে, সেটাই মেয়েদের মধ্যে কম। বাকি কোনো কিছুর অভাব আমি মেয়েদের মধ্যে দেখি না। আমি মনে হয় যে ডায়নামিক্সটা হাজার হাজার বছর ধরে এসেছে, তার মধ্যে ক্ষমতার একটা ইকুইলিব্রিয়াম ছিল না, একটা ব্যালেন্সের অভাব ছিল, সেটা আস্তে আস্তে হচ্ছে। আমার কখনো মনে হয়নি যে মেয়েরা টাকা বোঝেনি, মেয়েরা ক্ষমতা বোঝেনি,
বা মেয়েরা ম্যানিপুলেট করতে পারে না, বুদ্ধি নেই, এটা আমার মনে হয়নি। আমি দেখেছি যখন মেয়েরা বেরোতো না, টাকা রোজগার করতো না, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পরের সময়টা যদি দেখি, তাহলেও আমরা দেখব যে সংসারে তারা দুটো সঞ্চয়ের নানা রকম তারা মানে কি পদ্ধতি তাদের নিজস্ব ছিল, কোথাও একটুখানি পয়সা রাখা, কোথাও একটু সোনা গড়িয়ে রাখা, কিছু নিজের জন্য নিজের সঞ্চয়। আমি যে ধরনের একটা পরিবেশের মধ্যে বড় হয়েছি, আমি কখনোই নিজেকে টিপিক্যাল একটি মধ্যবিত্ত মানুষ হিসেবে আইডেন্টিফাই করতে পারি না। তার কারণ এক তো আমি সেরকম পরিবারে বড় হইনি, আমি একটু সচ্ছল পরিবারে বড় হয়েছি। এখন আমাদের কি হয়, সঞ্চারী কোনো প্ল্যাটফর্ম নেই আমাদের আর্ট ক্রিয়েটিভিটির, যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আর্থিক বিষয়টা নিয়ে কথা বলা যায়, এটা একটা বর্জন করে বাকি বিষয়গুলো নিয়ে কথা বলতে হয়। কিন্তু আমি একটা সচ্ছল পরিবারে বড় হয়েছি। আমার মনে আছে, আমার মনে হয় এই গল্পগুলো ভালোই লাগবে শুনতে। আমি যখন বড় হয়েছি, মানে 8 বছর 9 বছর বয়স, তখন একটা অমর চিত্র কথার দাম ছিল 3.5 টাকা, একটা আমুল চকলেটের দাম ছিল 3.5 টাকা, একটা গোল্ড স্পটের দাম ছিল 3.5 টাকা, আর একটা ম্যাগিরও দাম ছিল, তখন ম্যাগি সবে এসেছে, ম্যাগিরও দাম ছিল এরকম 3 টাকা 3.5 টাকা। আমি মোটামুটি একটা অল্টারনেট ডেতে এই রকম একটা অমরচিত্র কথা কিনতাম, বাবার সঙ্গে যেতাম বাজারে, একটা অমরচিত্র কথা কিনতাম, একটা গোল্ড স্পট খেতাম, আর হয় একটা ম্যাগি কিনতাম, রসনা কিনতাম, বা একটা আমুল চকলেট কিনতাম। তো আমাদের কখনো এই যে একটা মধ্যবিত্ত সংসারে সবচেয়ে আগে কি শেখানো হয়, কম দাও, হাতে দিও না, চাইতে দিও না, চাইলে তুমি 10 বার চাইলে একটা দেবে, কেঁদে কেটে পায়ে পড়ে যাবে, কেননা তোমার স্বভাব তৈরি করা হচ্ছে, তোমাকে চাইতে না দিয়ে তোমার মধ্যে একটা স্বভাব গড়ে তোলা হচ্ছে যে তুমি কমের মধ্যে সন্তুষ্ট থাকবে, তুমি কোথাও গিয়ে কিছু চাইবে না, তুমি দাবি করবে না, তোমাকে যা দেওয়া হবে তুমি তাতেই খুশি হবে। এইগুলো আমাদের একদম ছিল না। আমরা সবসময় জানতাম আমার যেটা লাগবে, কারণ বাচ্চাকেও না, বাচ্চা যদি না কাঁদে মা কিন্তু তাকে দুধ দেয় না, তো বাচ্চাকে চাইতে হয় কেঁদে, তাই না? তো আমরা সবসময় জানতাম যে আমার যেটা দরকার আমি তো সেটা চাইবই, আর আমার কি দরকার সেটা তো আমি একটা পরিবেশের মধ্যে থেকে বুঝতে পারছি যে আমার দরকারটা আরেকজনের থেকে হয়তো বেশি, বা সেটার প্রসারটা একটু বেশি। ফলে প্রথম থেকে মধ্যবিত্ত যে মানসিকতাগুলো তৈরি হয়, সেইগুলো এখান থেকে তৈরি হয়, নিজেকে চেপে দাও, এবং এই চেপে দেওয়াটা থেকে একটার পর একটা, প্রথমে তোমার মত চেপে দাও, তোমার শরীরের চাহিদা চেপে দাও, তোমার মূল্যবোধের যেখানে সংঘাত হবে সেখানে চেপে দাও, তুমি পারিবারিক ক্ষেত্রে তুমি অ্যাডজাস্ট করো, এই একটার পর একটা কিন্তু তৈরি হতে থাকে। আমি জানি না এটা ভালো কি মন্দ, কিন্তু আমাকে এটা করা হয়েছিল, না আমার এটার মধ্যে ছিল। আমি একটু মধ্যবিত্তের ফাইন্যান্সটা বলে আমি অন্য দিকটা একটু যেতে চাই। আমার জীবনে এটা একদম আলাদাভাবে এসেছে, তার কারণ আমার বাবা মা মারা যান ভীষণ অল্প বয়সে। যখন আমার 18 বছর বয়স, তখন আমার ঠাকুমা মারা যান। ঠাকুমার সম্পত্তির যে অংশটা আমি পাই আজকের দিনে, সেটার একটা বেশ ভালো অংশ, সে টাকাটা আমি হাতে পাই 18 বছর বয়সে। মানে আমি তোমাকে একটু যদি বলি, তখন আমি ঠাকুমার কিছু ইউটিআই পাই 18,000 টাকার মতো। তখন ইউটিআই এর দাম ছিল 10 টাকা, আজকে ইউটিআই এর দাম 800 টাকা। তো এই আমি ঠাকুমার ক্যাশ টাকা কিছু পাই, কিছু ইউটিআই পাই, সবাই পায় আমাদের পরিবারে, সব নাতি নাতনিরাই পান। তো ঠাকুমার টাকা পাই আমি 18 বছর বয়সে, আর আমার বাবার সম্পত্তি পাই আমি হাতে 20 বছর বয়সে। বাবার মানে স্থাবর অস্থাবর দুটোই পাই, এবং মানে অস্থাবর মানে টাকা আর কি, সেটাও আমি অনেক পাই। মোটামুটি যখন আমি 22-23 বছরের মধ্যে, তখন আমি নিজে হাতে অনেক টাকা খরচা করেছি। মানে টাকা হ্যান্ডেল করার যে একটা অভিজ্ঞতা, সেটা আমার ওইটুকুনি বয়সের মধ্যে হয়েছে, যেটা হয়তো আমাদের সমাজে খুব, মানে এমনকি বড়লোকের ছেলে মেয়েদেরও হয় না, কারণ তারা টাকা হাতে পায় না এরকম ভাবে, অনেক ম্যাচিওর বয়সে গিয়ে পায়। তো
টাকা পয়সার সঙ্গেও আমার একটা অন্যরকম যে মধ্যবিত্ত যে মানসিকতাটা হয় না, যে সেইখানে আমার একটা আলাদা অভিজ্ঞতা রয়েছে। আর সেই দিক থেকেও আমি কখনো মধ্যবিত্ত ছিলাম না, কিন্তু আমি দেখেছি, ডেফিনেটলি মধ্যবিত্ত মানুষকে দেখেছি। আর একটা জিনিস আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে যে আমি যখন বড় হচ্ছি তখন আমরা তো বড় হতে হতেই সব পড়ে ফেলি না, আমরা তো আস্তে আস্তে ধীরে ধীরে পড়াশুনোগুলো করি। কিন্তু আমি আজকে দাঁড়িয়ে বুঝতে পারি যে আমি বর্ন ফেমিনিস্ট ছিলাম। কি করে, কেন আমার এটা আজকে মনে হয়? কারণ আমাকে কেউ কোনোদিনও তুমি মেয়ে বলে তুমি এটা করতে পারবে না, তুমি মেয়ে বলে তোমার এটা করা উচিত না, এটা আমাকে কেউ কখনো মানে বলেছে হয়তো, কিন্তু আমি কোনোদিনও শুনিনি। যখন ধরো আমাদের প্রথম পিরিয়ডস হয় ছোটবেলায়, তখন তো আমাদের অনেক কিছু শেখানো হয়, এটা করবে না, ওটা করবে না, সেটা করবে না। কোনো দিন আমাকে সেটা দিয়ে মানে আমি কখনো এগুলো শুনতে রাজি হইনি, কারণ আমার সবসময় মনে হয়েছে যে আমি যে পড়াশুনোগুলো করছিলাম তার সঙ্গে আমার সবসময় মনে হয়েছে যে চাপিয়ে দেওয়া বিষয়গুলো এগুলোর কোনো ভিত্তি নেই। পরে পরে অন্য সমস্ত কিছুর সঙ্গে যে কোনো জিনিস যেটা মেয়ে বলে খালি চাপিয়ে দেওয়া হয়। এবং মধ্যবিত্ত বাড়িতে আমি যেটা দেখেছি যে প্রথমে তারা এগুলো মেনে নিতেই বড় হয়, তারা রিবেল কিন্তু প্রথমে হয় না, তারপরে তারা বড় হয়, পড়াশুনো করে, মেলামেশা করে, এবং একটু একটু করে ইনজেক্টেড হতে থাকে, বা একটু একটু করে একজনের থেকে আরেকজনের মধ্যে প্রবাহিত হয় কি বলবো, ধ্যান ধারণা, বা যেগুলো ভেঙে দিতে হবে, যেগুলো মানবো না, সেগুলো পরবর্তী সময়ে গিয়ে আস্তে আস্তে তৈরি হয়। সেটা হতে হতে একটা 18, 19, 20 বছর বয়স হয়ে যায়। কিন্তু এত ছোট বয়সে যে রিবেল, যেটা একটা মানবো না, এটা ঠিক না, এটা শুনবো না, এই ব্যাপারটা আমার মধ্যে ছিল, যেখানে কিনা আমি অন্যদের মধ্যে আমি এই জন্য এই কথাগুলো বলছি যে যেটা একটা মানুষকে মধ্যবিত্ত তৈরি করে, ঠিক এর উল্টো দিকে দাঁড়ালেই মধ্যবিত্ততা তৈরি হয়, মধ্যবিত্ত মানসিকতাটা তৈরি হয়, মধ্যবিত্ত মূল্যবোধ যেটা তৈরি হয়। অনেক কিছু পরে সে গিয়ে ভাঙে, কিন্তু প্রথমে সে ভাঙতে চায় না, প্রথমে সেই কমফর্ট জোনটার মধ্যে থাকতে চায়। অনেক অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হলে তবে গিয়ে সে এগুলোকে চ্যালেঞ্জ করে এবং ভাঙতে থাকে। তো মধ্যবিত্তের এটাই হচ্ছে একটা কথা, যেটা মন্দারদি বলল, যে মধ্যবিত্ত আসলে একটা স্থিতাবস্থা। সেই স্থিতাবস্থা থেকে মধ্যবিত্তে না নড়তে চাওয়াটা, ঝুঁকিটা না নেওয়া, কারণ ঝুঁকিটা নিতে হলে একটা প্রাইস পে করতে হয়। তুমি অনেক কিছু ভাঙতে পারো, কিন্তু তুমি তার মূল্য দিতে না চাও, কারণ তুমি যখন ভাঙবে তখন তোমারটা ভুলও হতে পারে, ঠিকও হতে পারে, তুমি হয়তো একটা ভালো দিকেও চলে যেতে পারো, তুমি হয়তো ধ্বংসও হয়ে যেতে পারো। সেই মূল্যটা না দিতে চাওয়াটাই হচ্ছে মধ্যবিত্তপনা, ঠিক আছে? তো আমার মনে হয় যে এগুলোই বেশি মধ্যবিত্ততা। কিন্তু কোনোদিনই আমার মনে হয়নি যে মেয়েরাই শুধু মধ্যবিত্ততার মধ্যে খালি মেয়েরাই সাফার করেছে। আমার মনে হয় মধ্যবিত্ত সমাজটাই এরকম, যে তার কিছু জিনিস থাকে যেগুলো সে ভেঙে বেরোতে পারে না বলে তাকে তার দায় নিতে হয়। আমি বলবো সঙ্গীতা, হ্যাঁ, আপনি একটা সম্পূর্ণ অন্য দিকের কথা বললেন, অন্য দিক দেখালেন। আপনি যেটা বললেন যে 13-14 বছর বয়সে থেকে কেউ রেবেল হয় না বা রেবেল করেন, কিন্তু আমার মনে হয় যে আমাদের ভেতরে 13-14 থেকেই থাকে, অন্তত আমার ছিল, কিন্তু আমি সেটা যে সবসময় ভাঙতে পেরেছি তা নয়। যেমন আমি দামিনীর কাছে আসছি একটা বিষয় জিজ্ঞেস করতে, সেটা হচ্ছে যে 6টার মধ্যে বাড়ি ফিরবে, 7টার মধ্যে বাড়ি ফিরবে, আমি ফিরবো না, কলেজ থেকে ফিরবো না, এটা আমি বলছি, আমি বিদ্রোহ করছি, কিন্তু 8:30 বেজে গেলে আমি 6টার কথাটা মাথায় রেখে আমি 11টায় ফিরতে পারছি না, সেটা কিন্তু আমার দাদা বা ভাইকে বলা হচ্ছে না। ফলে আমি যে রেবেলটা করছি ওইটা কিন্তু আমার মধ্যে প্রথিত হয়ে রয়েছে, ওই মধ্যবিত্ততারে, যে আমি 11:30টায় ফিরবো, কার কি বলার আছে। আমি খারাপ না হয়েও আমি মদ না খেয়েও 11:30টায় ফিরতে পারি, আমি বন্ধুদের সাথে আড্ডা মেরেও 11:30টায় ফিরতে পারি, কিন্তু আমি সেটাকে ডিনাই করতে পারছি না। এই মধ্যবিত্ততার জায়গাটা দামিনী তুমি যদি একটু বলো। বলবো, কিন্তু তার সবার আগে একটা আমায় ডিসক্লেমার দিতেই হবে, সেটা হচ্ছে এরা সব শব্দের লোক। হ্যাঁ,
এটা এত গুছিয়ে এতক্ষণ ধরে বলে ফেলেছে যে তারপর আমি ভাবছি আমি তো শব্দের লোক নই, আমি শব্দ মুখস্থের লোক, কেউ আমার একটু লিখে দিলে ভালো হতো, তাহলে আমি উড়িয়ে দিতাম। তো সেরকম তো হবে না। তাই আমার কথার কিন্তু কোনো অ্যাকাডেমিক ভ্যালু নেই, হ্যাঁ এন্টারটেনমেন্ট ভ্যালু আছে, এইটা ভেবে শুনবেন। তাই টেক ইট উইথ আ পিঞ্চ অফ সল্ট। যে এই রিবেলিয়ন করার জায়গা রয়েছে, কিন্তু তাও পারছি না, এটা তো আমার একার এক্সপিরিয়েন্স নয়। আমি এই যে ফিরতে পারছি না, এই ফিরতে না পারার মধ্যে আমার মায়ের এক্সপিরিয়েন্স রয়েছে, আমার পাশের বাড়ির মাসিমার এক্সপিরিয়েন্স রয়েছে, আমার ছোটো কাকির এক্সপিরিয়েন্স রয়েছে, আমার কাজিন মাসির মেয়ের এক্সপিরিয়েন্স রয়েছে, আমার ঠাকুমার এক্সপিরিয়েন্স রয়েছে, তার মায়ের এক্সপিরিয়েন্স রয়েছে। এই রিপ্রেশনটা, এটা তো ট্রান্সজেনারেশনাল, এটা তো আমার ডিএনএতে আমি বয়ে এনেছি, এটা তো একদিনে ভাঙার কথা নয়। এবং এই যে সোনামে বা সোনামা, এই আর্কিটাইপগুলো তো খুব সুন্দর, মানে ওই যে পঞ্চসতী, পঞ্চকন্যা, কারা পঞ্চসতী, পার্বতী, অনসূয়া, অরুন্ধতী, সীতা, সাবিত্রী, সোনামায়েরা। আর সোনামেরা হচ্ছে কি আর্কিটাইপগুলো, দ্রৌপদী, অহল্যা, কুন্তী, মন্দোদরী, তারা, সোনামা, সোনামে। তো প্রথমে যখন ওই আমায় বলে মধ্যবিত্ত মহিলারা, তা আমার দেখে খুব মজা লেগেছে। আর এটা কিন্তু আবার এন্টারটেনমেন্টের মজা, হ্যাঁ কোনো অ্যাকাডেমিক ভ্যালু নেই এতে। আমার মজা লেগেছে কারণ আমার প্রথমেই মনে হয়েছে যে মহিলার আবার মধ্যবিত্ত কি, মহিলার আবার মানে মহিলার মধ্যবিত্ততা, উচ্চবিত্ততা, নিম্নবিত্ততা, এই স্টাডিগুলো সারা পৃথিবীর স্টাডি 99.9% তো পুরুষদের দিয়ে হয়। সেটা ওষুধের জন্য হোক, আপনার রিপ্রোডাক্টিভ সিস্টেমের জন্য হোক, আপনার চুলের জন্য, যা কিছু হয় অ্যানিমালের ওপর এক্সপেরিমেন্ট করা হয়, নয়তো স্টাডি হলে পুরুষদের দিয়ে করা হয়। মহিলাদের দিয়ে আবার কোন স্টাডি হয়? তো কোন সোশিওলজির আন্ডারে আমরা মধ্যবিত্ত মহিলা বলবো? মহিলাদের ক্লাস খুব সোজাসাপটা ভাগ আমার কাছে, এন্টারটেনমেন্ট ভ্যালু বারবার বলছি কিন্তু ডিসক্লেমার, মহিলাদের দুটোই ভাগ হতে পারে আমার মতে ক্লাস যদি বলতেই হয়। একটা হচ্ছে হ্যাভস, একটা হচ্ছে হ্যাভ নটস। হয় তোমার আছে, নয় তোমার নেই। আছে মানে হ্যাভ বা হ্যাভ নট মানে হচ্ছে পাওয়ার, ক্ষমতা। এই ক্ষমতা তো পেট্রিয়ার্কির ক্ষমতা। কারণ বলছিলেন না আপনি সঙ্গীতা, ম্যানিপুলেশন। আরে আমরা তো আরশোলার জাত, আমরা কবে থেকে এটা বুঝে গেছি, আমরা তো হাসিল করে যাচ্ছি। যেটা ম্যানিপুলেশন বলছেন, বুদ্ধি নেই আবার কি, বুদ্ধি আছে বলেই তো এত বছর এত মার খেয়ে তবু আমরা বেঁচে আছি। আমরা কবে বুঝে গেছি যে আমরা সেকেন্ড ক্লাস সিটিজেন? আমরা কবেই বুঝে গেছি যে আমরা তো সেকেন্ড ক্লাস সিটিজেন। দেখুন, উচ্চবিত্তের আছে ক্ষমতা, টাকার জোর, নিম্নবিত্তের আছে দুঃসাহস, অড্যাসিটি। মধ্যবিত্তের কি আছে? মধ্যবিত্তের না আছে ক্ষমতা, না আছে ছোট লোকির দুঃসাহস। একটু বলি, নিম্নবিত্তে কিন্তু অনেক সময় টাকার জোর থাকে, যে মেয়েটি কাজ করে সেই এসে বাড়িতে টাকা তুলে দেয় এবং মার খায়। এক্সেপশন নিয়ে তো আমরা কথা বলছি না, এইটুকু সময়ের মধ্যে কি আর এক্সেপশন নিয়ে আমরা ডিল করতে পারি? আমরা জেনারিক আইডিয়া দিচ্ছি, ওই এন্টারটেনমেন্ট ভ্যালু বললাম। তো মধ্যবিত্তের তাহলে কি রয়েছে? মধ্যবিত্তের তাহলে রয়েছে একটাই, রেসপেক্টিবিলিটি, সম্মান। হয় আমার সম্মান আছে, নয় আমার সম্মান নেই। এবং এই ছকটা মহিলারা বহু যুগ আগে বুঝে গেছেন যে ভাই আমরা তো সেকেন্ড ক্লাস সিটিজেন, আমাদের ভালো থাকা খারাপ থাকা কিছু ম্যাটার করে না, আমাকে ওই গুটিয়ে গুটিয়ে মানিয়ে নিতে হবে। এই যে তুমি এক্ষুনি যেটা বললে, একজন নিম্নবিত্তের মহিলাও জানেন যে সে এতদিন তার পরিসরের মধ্যে তিনি যেভাবে মানে আপাতত টিকে রয়েছেন, তিনি নিম্নবিত্ত। এনাকেই তুমি এক সপ্তাহ একটা উচ্চবিত্তর বাড়িতে রেখে দাও, তার অ্যাডাপ্ট করতে 4.5 দিন লাগবে। তাই আমাদের কোনো মধ্যবিত্ত উচ্চবিত্ত এইসব আমাদেরকে ভয় পাওয়ানোর কোনো কারণ নেই। হয় আমাদের আছে, নয় আমাদের নেই। আমরা এটা অনেক দিন আগে শিখে গেছি। এই দাবার ছকটা খুব পরিষ্কার। এই সম্মানের নানা রকম কস্টিউম হয়, শিল্প, সংস্কৃতি, জ্ঞান, রাজনীতি, সাহিত্য চর্চা, অনেক কিছু হয়। এবং এই সব কটা কস্টিউম এবং এই কস্টিউমগুলো পরে থাকার দায়ের ভার, দায়ের সম্মান
এই গেটকিপাররা কারা, দ্বাররক্ষীরা কারা? এই দাবার ছকের বোর্ডেরা হচ্ছেন মহিলারা। কারণ এরা জানেন আমাকে কোনোদিন এরা গজও হতে দেবে না, ঘোড়াও হতে দেবে না, আড়াই চালও চলতে দেবে না। রানী রাজা তো দূরের কথা, নিয়ম তো এরা বানায়। আমরা তো সেকেন্ড ক্লাস সিটিজেন, তো আমরা বোড়ে। আমাদের কি আছে না, আমাদের পাওয়ারটা, সম্মান রক্ষা সব আমার আঁচলের কোচরে। সেইটা যিনি ভালো করে যত মাথা নুয়ে মেনে নিতে পারেন এবং ওই খড়খড়ি দিয়ে বাইরেটা দেখতে পারেন আর মনে মনে যতবার আওড়াতে পারেন হীরকের রাজা ভগবান, তিনি তত বড় হীরকের মেডেল পান। এবং এই মেডেলের মর্ম বুঝে যিনি তার পরের জেনারেশনের হাতে এই মর্মে মেডেল পাস অন করে দিতে পারেন, ব্যাটনটা সম্মান রাখার দায় তো একমাত্র আমাদের। তো যে মেয়ে সেটা মাথা নুয়ে গলায় পরে নিতে পারে সে তত বড় সোনামে। আর যে যত ভালো এই ভাষাটা শিখিয়ে দিতে পারে, কোন ভাষা? ভাষা একটাই, সাইলেন্স। চুপ করে থাকো, চুপ করে থাকো। এটা যত ভালো বুঝিয়ে দিতে পারেন তিনি তত ভালো মা। এবং এটা যে যত মাথা নুয়ে মেনে নিতে পারে, হাত পেতে নিয়ে নিতে পারে, তত সোনামে। আর এর মাঝখানে কয়েকজন হঠাৎ সোনামে হতে হতে বা সোনামা হতে হতে বা মেডেলটা নিতে নিতে হঠাৎ একদিন ঘুরে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, মেডেল দেওয়ার তুই কে? মা, মেয়ে, মাদার, মেডেন। আর এর মাঝখানে যারা একদিন ঘুরে দাঁড়িয়ে জিজ্ঞেস করে মেডেল দেওয়ার তুই কে, তারা হচ্ছে মাদার, মেডেন, তারপরে ক্রোন। এরা হচ্ছে ডাইনি বুড়ি, এরা হচ্ছে ডিসেন্টিং উইমেন, যারা টিকে থাকতে বা ঝগড়া করে বা নিজের জায়গাটা কায়েম করার চেষ্টা করে। এরা হচ্ছে শূর্পণখা, পুতনা, হিড়িম্বা, বাবা ইয়াগা। কাল অবধি তুমি জাদুকরি ভাসিলিসা ছিলে, সারা পৃথিবী তোমার পায়, বড় বড় চাকতি, বড় বড় মেডেল নিয়ে তুমি বুকে ঘুরে বেড়াও, কিন্তু তোমার ভাষা হচ্ছে হীরকের রাজা ভগবান, হীরকের রাজা ভগবান। তুমি খড়খড়ি দিয়ে দেখবে, দূরে দেখবে, তার জন্য তোমার হাতে দূরবীনও দিয়ে দেবো, কিন্তু মুখে কি বলবে? হীরকের রাজা ভগবান। যে যত বড় যন্তর মন্তর তৈরি করতে পারে সে তত সোনামা। আর মাঝখানে ডাইনি বুড়ি। আমরা একাডেমিক ভ্যালু নেই কিন্তু এন্টারটেইনমেন্ট। একটা কথা বলি, আজকে তো বিষয়টা মাতা এবং কি কন্যা, তাই তো? শুধু তুমি মা, শুধু মাতা শুধু কন্যা, এর বাইরে তুমি তুমি মা, শুধু মা নাও, তুমি শুধু মেয়ে নাও। কিন্তু এই যে দামিনী যেটা বলেছে, এটা একটা দিক যেমন তেমন না, আমাদের মনের মধ্যে মধ্যবিত্ত মানসিকতায় যারা আমরা থাকি, আমাদের একটা গিল্ট কাজ করে। আমরা কিন্তু খুব চেষ্টা করি একটা ভালো মা হবার এবং ভালো মেয়ে হবার। কেননা সব থেকে কষ্ট পায় মেয়ে, সব থেকে কষ্ট পায় যে বড় করেছে আমার মা। কাজে এখানে এইটাকে শুধুমাত্র বৃত্ত দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি না। এত স্নেহের একটা সম্পর্ক থাকে, সেই যে বৃত্তটা আমরা যখন ভাঙি, তখন আমরা একটা সেই বঞ্চনাকে ভাঙি, পিতৃতন্ত্রকে ভাঙি, ওই মেডেল পাওয়াটা রিফিউজ করি, কিন্তু তার যে জবাবগুলো হয় সেগুলো হজম করতে হয় একা। ওই জন্যই সাইলেন্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ। সেখানে সাইলেন্ট থাকতেও পাচ্ছি না, সাইলেন্ট থাকতে পাচ্ছি না। আমি তো একটা মেয়েকে বড় করেছি, আমাকে যখন সে বলে তোমার মধ্যে কোনো উৎসাহ নেই, তুমি এটা শেখো, ওটা করো, এখানে চলে যাও, একটা সার্টিফিকেট কোর্স করে রাখলো, আমি তো যেটুকু পারি সেটুকু আছি, ভালো আছি না, তোমার কোনো অ্যাম্বিশন নেই, অ্যাম্বিশনটাকে ভুল বুঝেছো। কাজে সে আমাকে মিসইন্টারপ্রেট করছে, সে কিন্তু আমায় মেডেল দিতে চাইছে। এই যে সে আমার মেয়ে, আর একটা প্রজন্ম, সে হয়তো মেডেল কোনো কারণে পেয়েছে, সে কিন্তু সাইলেন্ট হয়ে মেডেলটা পায়নি, লড়াই করেই পেয়েছে। কিন্তু সে যে মেডেলটা পেয়েছে সেটা যখন মার সঙ্গে শেয়ার করছে, একটা মূল্যবোধের তফাৎ হয়ে যাচ্ছে, একটা অবস্থানের তফাৎ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আজকে বেনি আস্তে আস্তে আমায় বলছে তুমি সেই দিদিমণিই রয়ে গেলে। কাজে দিদিমণি হওয়ার একটা সুবিধে কি, অনেক মেয়েকে একসঙ্গে দেখতে পেয়েছি 40 বছর ধরে, সিলেবাসের বাইরে, এবং বিভিন্ন সমাজের মেয়ে, বিভিন্ন পরিস্থিতির মেয়ে,
বিত্তহীন, উচ্চবিত্ত, নানা রকমের মেয়ে। তারপরে লেখার সূত্রেও দেখেছি। আজকে যখন আমি শাকিলা বানুকে দেখি, একটা ফুটপাতের সবজি বিক্রি করতো যার মা, সে পানেশ্বরের কাছাকাছি এসে কোলাজ আর্টিস্ট হয়ে গেল। আর আমার বাবার অত বড় স্টুডিও ঘরে বড় হয়েও আমি ছবি আঁকলাম না, সব সুবিধে পেয়েও। তখন মনে হয় এই সাইলেন্সের ওপর আর একটা সাইলেন্স আছে, যেখানে সেই সম্মতিও একটা প্রতিবাদ। আপাতত আমি মেনে নিলাম, কিন্তু সেটা অনেক বড় জায়গা থেকে। আমাদের এমনিতে সময়ও একটু শেষ হয়ে আসছে। আমি একটা কথা বলি, বলে আমি সবার কাছ থেকে বিদায় নেব। সেটা হচ্ছে যে এই যে, হ্যাঁ নিশ্চয়, তুমি যেটা বললে যে মেয়ে আমাকে মেডেল দিতে চাইছে কিন্তু আমি নিচ্ছি না, আমার বাবার অত বড় স্টুডিও ছিল কিন্তু আমি আঁকা শিখিনি, এই যে চয়েসটা তুমি করতে পেরেছো, এই চয়েসটা করার অধিকার আছে। চয়েস নয়, যদি তাই থাকে, তোমার কি সেইটা নিয়ে খুব আক্ষেপ আছে? হ্যাঁ, যদি আক্ষেপ থাকে তাহলে অন্য কথা, কিন্তু আমি কিছু করিনি বা আমি কিছু করতে চাই না, আমার মনে হয় এই চয়েসটাও মেয়েদের কাছে থাকা দরকার। মানে আমি হাত পা ছড়িয়ে আমাকে ছবি আঁকা শিখতেই হবে, আমার বাবা ছবি আঁকা শিখতে হবে না। এই যে শাকিলা তার আইডেন্টিটিটা পেলো, আর আমি সেখানে যেটা বেনি বলছে, ওই একটা ভালো মা হব, স্টেবিলিটি দেবো, বাচ্চার যাতে কষ্ট না হয়, এই যে একটা নিগড়ের মধ্যে দিয়ে নিজেকে নিয়ে গেলাম, যার ফলে আমার আইডেন্টিটি আসতে আমার 65 বছর লেগে গেল। এইটা আমি বলছি, সেখানে একটা পরিস্থিতির চাপ আছে। তো আমি একটা কথা বলি, আমি না এই বয়সে পৌঁছে একটু জিনিসগুলো না বড় করে দেখার চেষ্টা করি। আমার মনে হয় সেটা খুব ভ্যালুয়েবল আজকের দিনে দাঁড়িয়ে। এই যে ভালো মা হওয়ার বিষয়টা, এটা না খুব দরকার, ভালো মা হওয়া। মানে আমি যেহেতু মা, আমি কোনো বাবার হয়ে কথা বলতে পারছি না, কে ভালো বাবা হবে সেটা তার ব্যাপার। যেহেতু আমি নিজে মা, মেয়ে, আমি প্রচণ্ড রকম মেয়েলি একটা মানুষ, সেই জন্য আমি একটা মায়ের দিক থেকেই বলছি যে ভালো মা হওয়াটা না ভীষণ দরকার। কেন দরকার? ভালো মা হওয়াটা এই জন্য দরকার, একবার জন্ম দেওয়ার পরে এই দায়িত্বটা একটা অন্য রকম, একটা ভালো মানুষ, একটা স্টেবল মানসিকতার মানুষ এই সমাজে যে ভূমিকাটা রাখে, একটা ডিস্টার্ব চাইল্ডহুড, একটা ঠিক মানুষ না হওয়া মানুষ, সে মেয়ে হতে পারে, ছেলে হতে পারে, সেই সমাজে না একটা মানে একটা ত্রাস, সেই সমাজে অনেক জিনিস করতে পারে যেগুলো আমরা আজ আর চাই না, আমরা সেগুলো থেকে বেরিয়ে আসতে চাই। ফলে একটা ভালো মা একটা ভালো শিশু তৈরি করতে পারে। এবার ভালো মা কে ভালো মা আর কে ভালো মা নয়, যে কোনো মাই তো ভালো মা হতে চায়। আমার মনে হয় কে ভালো মা আর কে ভালো মা নয়, এটা তো একটা আপেক্ষিক ব্যাপার, এটা কে ঠিক করে দেবে? আমার মনে হয় একজন মাকে ভালো মা হওয়ার জন্য কিছু স্ট্যান্ডার্ডস আছে, সমাজকে এমন কিছু করতে দিতে হয় যে সে ভালো মানুষ হয়ে উঠতে পারে। কিছু স্ট্যান্ডার্ডস সব সময় আমার তো মনে হয় সব মাই ভাবেন যে তিনি ভালো মা বা তিনি তার ক্যাপাসিটিতে একজন ভালো মানুষ তৈরি করার চেষ্টা করেন। এবার আমাদের মায়েদের যেমন একটা দায়িত্ব থাকে, তেমনি বাইরের অঙ্গে বহির্জগতেরও একটা দায়িত্ব থাকে একটা ভালো মানুষ তৈরি করার। একজন মাই তো শুধুমাত্র একজন মানুষ তৈরি হচ্ছে মানুষদেরই নিয়ে না, যারা মানুষদেরই নিয়ে ফিল করে সোসাইটির প্রতি, না মানুষদেরই নিয়ে। কিন্তু এটাও ঠিক যে একজন মায়ের পক্ষেই কিন্তু তার, আমি বললাম যে আমার ছেলে বা মেয়েকে যে তুমি অসভ্যতা করো না, কিন্তু তারপরেও কি লোকে অসভ্যতা করবে আর কি, সেটা বহির্জগতের ব্যাপার। আচ্ছা, আমরা একটা কথা বলি, মাকে সমানে গিল্ট দেয়া হয় যে তুমি ঠিক ভালো মা নও, তুমি ঠিক ভালো মেয়ে নও। এই গিল্টটা কিন্তু সমাজ দেয়, এই গিল্টটা মা ভীষণভাবে কষ্ট পায়। এটাই বেনির মেডেল দেওয়া। আমার মনে হয় একজন মা ভালো মা হতে কোনোদিন পারবে না সমাজের সবাই তো যদি মনে না করে। একজন ভালো মা সমাজ কি করে তৈরি করবে, সমাজেরও দায়িত্ব আছে। কথা যে এই শাশ্বতী দিকে একটু মাইকটা, ও আচ্ছা আচ্ছা, আমরা এখানে আজকে এই সভা শেষ করছি।